আমি একটা এক্সেন্ডেলে দিয়েছি, দেখবেন মুখ্যমন্ত্রী রাজীব সিনহা নামক একজন ব্যক্তি বা একজন দুর্নীতিগ্রস্ত আইএস কে দিয়ে যেভাবে রাজ্য নির্বাচন কমিশন পরিচালনা করে পঞ্চায়েত পুরসভা ভোটে লুট করেছিলেন, উনি ভাবছেন যে নির্বাচন কমিশনটা সেই রকম। অতএব উনার এই ধরনের কথাবার্তার কোনো মূল্য নেই। উনি ক্ষমতা হারানোর ভয়ে আর যে ছবি আসছে পিলপিল করে বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীরা পশ্চিমবঙ্গ ছাড়ছেন, আর বিএসএফ বর্ডার খুলে দিয়েছে, আর বাংলাদেশের বিজিবিও বাংলাদেশি লোকেদেরকে গ্রহণ করে নিচ্ছে। এই দৃশ্য দেখার পরে মমতা বন্দ্যোপাধ্যায় মূলত মৃত ভোটার, ফেক ভোটার, ডবল ট্রিপল এন্ট্রি, অবৈধ ভোটার এবং বিশেষ করে বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের সমর্থনে ক্ষমতায় আছেন বলে ক্ষমতা হারানোর ভয়ে এসব চিঠি লিখছেন। এর কোনো বাস্তবতা নেই, এর কোনো যৌক্তিকতা নেই। আজকে শহরে রাস্তায় দেখা যাচ্ছে যে পার্শ্ব শিক্ষক এসএসসি ডিএলএড প্রত্যেকে রাস্তায় নেমেছে সরকারের বিরোধিতা করে বা এসএসসি বিরোধিতা করে। অত্যন্ত যুক্তিসঙ্গত আন্দোলন তীব্র করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় আর বেশি দিন ক্ষমতায় নেই, এই সময়ে আন্দোলন তীব্র করতে হবে এবং এর একমাত্র সমাধান হচ্ছে তৃণমূল কংগ্রেসকে আগামী নির্বাচনে পরাস্ত করা, নো ভোট টু মমতা, এই আওয়াজ সর্বত্র তুলতে হবে। আমরা নিশ্চিতভাবে চাইবো, যেহেতু পশ্চিমবঙ্গে কংগ্রেসের রাজত্ব, সিপিএম এর রাজত্ব, তৃণমূলের রাজত্ব মানুষ দেখেছেন, বিজেপির রাজত্ব মানুষ দেখেননি। বিজেপিকে আনুন। যে ধরনের উন্নয়নের কাজ দিল্লিতে হরিয়ানায় হচ্ছে, উত্তরপ্রদেশে উড়িষ্যায় হচ্ছে, মহারাষ্ট্রে হচ্ছে, গুজরাটে হচ্ছে, বিহারে হচ্ছে, সেই কাজগুলো আমরা এখানে মানুষকে দেব। কারণ বিজেপি পরিচালিত প্রত্যেকটি রাজ্য বিজেপির সংকল্পপত্র এবং নরেন্দ্র মোদীজির আদর্শে পরিচালিত হয়। তাই মানুষ বিজেপিকে আনুন, আমরা আপনাদেরকে পরিত্রাণ দেব এই অত্যাচারীদের হাতে। তাদের উপর কাজের চাপ দেওয়া যাচ্ছে না, আবার বিএলওরা বলছে বিএলওদের উপর এই যে কাজের চাপ বাড়াচ্ছে। কোন বিএলও বলছে? একটা মিছিল কলকাতায় করেছিল পিছন থেকে তৃণমূল থেকে, সেই মিছিলে অনেক চ্যানেলই বিএলও খুঁজে পাইনি। এগুলো কেউ বিএলও নেই, বিএলও মিছিলে ছিলেন। ওটা তো বললাম, ও তো তাদেরকে সাপ্লাই করেছে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী, তারা তাদের পাঠিয়ে মিছিল হয়েছে। কালকে যেমন মমতা ব্যানার্জি বনগাঁতে মিছিল করবেন, তিনি মূলত অবৈধ অনুপ্রবেশকারীদের জড়ো করবেন, আর আমি সাঁইথিয়াতে মিছিল করব রাষ্ট্রবাদী দেশপ্রেমিকদের সাথে। হাওড়া তো দেখা যাচ্ছে যে একজন ভোটারের নাম পাওয়া গেছে, যার নাম বাংলাদেশের ভোটার তালিকাতেও রয়েছে, এখানকার ভোটার তালিকাও রয়েছে। এটা একজন দেখে কি হবে? আপনি যদি আজকে স্বরূপনগরের বর্ডারের চিত্র দেখেন, তাহলে দেখতে পাবেন কি অবস্থা করে রেখেছিল। এই এলাকাতেও গোসাবা 14টা দ্বীপ নিয়ে, একটা দ্বীপে বিএসএফ আছে, 13টা দ্বীপে আপনার মৎস্যজীবী সেজে হাজারে হাজারে অবৈধ অনুপ্রবেশকারী দিয়ে এখানে যারা 24 পরগনা তো অবিভক্ত ছিল, পরে উত্তর আর দক্ষিণ হয়েছে, যারা অরিজিনাল লোক আজকে সর্দার প্রামাণিক, এই যে যারা মূলত বা অন্যান্য যে সম্প্রদায় তার সঙ্গে নিশ্চয়ই রাষ্ট্রবাদী ভারতীয় মুসলিম, এদের যে প্রকৃত যারা নাগরিক, তারা তো আজকে কার্যত শেষ হয়ে গেছে, লুম্পেনদের হাতে চলে গেছে। স্বাভাবিকভাবে এদেরকে বাঁচানোর জন্য মমতা ব্যানার্জির লড়াই, এ লড়াই সাংবিধানিক লড়াই নয়, সংবিধানকে চ্যালেঞ্জ করে লড়াই। চিঠি দিয়েছেন, সেখানে তিনি বলছেন যে বেসরকারি ডাটা এন্ট্রি অপারেটরকে কাজে লাগানো যাবে না। কেন এই প্রশ্ন তুলে তিনি ফের চিঠি দিয়েছেন? কেন? তারা কি সরকারি লোক নেই? আপনার বিএসকে তে যাদের ঢুকিয়েছে বাংলা সহায়তা কেন্দ্র, সব তৃণমূলের ক্যাডার, ওয়েবেলের মাধ্যমে থার্ড পার্টি, তার কোনো রেসপন্সিবিলিটি নেই।
ভোটার তালিকায় নাম, এই যে আজকে কাকদ্বীপে ধরা পড়লো ডাটা এন্ট্রি অপারেটর, হাইকোর্ট থেকে বেল নিয়েছে, এফআইআর হয়েছে, কাকদ্বীপের এসডিও ডাইরেক্ট ইনভলভ এতে, এবং কাকদ্বীপে আপনারাই দেখিয়েছেন আপনাদের চ্যানেল 30,000 টাকা করে নিয়ে তাদের আধার কার্ড এবং এপিক কার্ড করে দেওয়া হয়েছে। সেই আপনার লিংক এবং ওটিপি এদের হাতে দেওয়া উচিত নয়, কারণ এরা সরকারি কর্মচারী নয়, এদের কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই। ওদের মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলছেন ক্ষমতা হারানোর ভয়ে বলছেন, এবং এর সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। প্রধানমন্ত্রী যাচ্ছেন, ধ্বজ সেখানে তোলা হবে স্বাভাবিকভাবে, সামনে বিধানসভা নির্বাচন এই রাজ্যে হিন্দু ভোটে কি ডিভিডেন্ড আপনারা পাবেন বলে মনে করছেন? দেখুন, আমরা প্রত্যেকটা মানুষের সমর্থন চাই। আজকের মিটিংয়েও প্রথম সারিতে রেবেকা মোল্লা ছিল। আমরা প্রত্যেকটা মানুষের সমর্থন চাই, কিন্তু মুসলিমদের ভোট আমরা বড় অংশে পাই না, কারণ তাদেরকে ইমাম মুয়াজ্জিমদের দিয়ে তাদের নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস ধর্মীয় লাইনে প্রচার করে। আমরা উন্নয়নের কথা বলি আর তারা ধর্মীয় লাইনে প্রচার করে। আমরা তাদের ভোট চাই না, এ কথা আমি অন্তত কোনোদিন বলিনি। আমি বলেছি পাই না। আমি সেই কারণে বারে বারে বলি, নন্দীগ্রামে আমি হিন্দুদের ভোটে এমএলএ হয়েছি, ৬৪,000 মুসলমান ছিল, 400 আমাকে দিয়েছে, আর মীনাক্ষী মুখার্জি দাঁড়িয়েছিল সিপিএম এর, তাকে 1200 দিয়েছে, বাকি সব ভোট মমতা ব্যানার্জিকে দিয়েছে। এবারে তারা যদি তাদের ঘুম ভাঙে, তারা যদি বিজেপিকে ভোট দেয়, সমস্যা নেই। মোদিজির কোনো একটা কর্মসূচি হিন্দুর জন্য মুসলিমের জন্য নয়, সব ভারতবাসীর জন্য। অতএব এটা আমাদের খুব স্ট্যান্ড ক্লিয়ার, এবং এদেরকে বোমা বাঁধাচ্ছে, বোমা ছড়াচ্ছে, মারছে, জেল খাটাচ্ছে, এদেরকে ব্যবহার করছে। এর আগে যখন আমি কালী পুজোর উদ্বোধনে এসেছি, আমাকে 6 জায়গায় যারা বাধা দিয়েছে তারা মূলত এদেরকে এই লেঠেলের কাজে, গুন্ডামির কাজে ব্যবহার করেছে। এরা যেদিন ভালো বুঝতে পারবে আলাদা কথা। আর হিন্দুদের ঐক্যবদ্ধ হতে এই কারণে বলছি, কারণ হিন্দুরা ধর্মাচরণের ক্ষেত্রে পশ্চিমবঙ্গে পুলিশ এবং মমতা ব্যানার্জির দ্বারা বাধা প্রাপ্ত হচ্ছে। কোথাও দুর্গা ঠাকুর ভাঙছে হাওড়ার শ্যামপুরে, কোথাও কার্তিক ঠাকুর ভাঙছে বহরমপুরের বেলডাঙ্গাতে, কোথাও কালী ঠাকুর ভাঙছে, কোথাও বজবজের নোদাখালীতে লক্ষ্মী ঠাকুর ভাঙছে। রিসেন্ট এখানে কালী ঠাকুরকে প্রিজন ভ্যানে তুলেছে, কোন মুসলিম তুলেনি, মমতার পুলিশ তুলেছে। সরস্বতী পুজো করার জন্য যোগমায়া দেবী কলেজের ছাত্রীকে হাইকোর্টে যেতে হয়েছে। কেন এই জিনিস হবে? আমার ধর্ম পালনে বাধা কেন দেবে? হিন্দুদের ধর্ম পালনের ক্ষেত্রে থানায় বড় বড় কন্ডিশন লেখা হয়, ডিজে বাজাবেন না, বাজনা বাজাবেন না, অমুক করবেন না, তমুক তারিখের মধ্যে বিসর্জন দিতে হবে, রাত্রে মূর্তি পাহারা দিতে হবে, সিসিটিভি লাগাতে হবে। এত শর্ত হিন্দুদের উপর চাপান কেন? মমতা ব্যানার্জিকে উত্তর দিতে হবে। মমতা ব্যানার্জি হিন্দুদের আঘাত করে মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলেন কেন? মমতা ব্যানার্জি হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলেন কেন? মমতা ব্যানার্জি 2024-এর 22শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের দিন মিছিল করেছিলেন রাম মন্দিরের বিরুদ্ধে কেন? তার উত্তর তৃণমূলকে দিতে হবে। মমতা ব্যানার্জি সম্প্রতি এই বছর দুর্গাপূজায় পিতৃপক্ষে দুর্গাপূজা উদ্বোধন করতে গেছেন কেন? হিন্দুদের অপমান করার জন্য? পিতৃপক্ষ আমাদের শুভ নয়। যাদের বাবা মা গত হয়েছেন তারা পিণ্ড দেওয়ার জন্য গয়া যান পিতৃপক্ষে। আপনি পিতৃপক্ষে উদ্বোধন করেন এবং বৃষ্টি পড়ছে, ছাতা ব্যবহার করেননি, একটা কাপড় ব্যবহার করেছেন, এবং সেই কাপড়টা কানটাকে বের করে রেখে। কেন? কানে কি জল পড়ে না? इसके बारे में तृणमूल विधायक ने कहा, हुमायूं कबीर ने, पश्चिम बंगाल में शांति विनष्ट करने के लिए कोशिश है। आपने रिलीजियस प्लेस कर सकता है, कोई दिक्कत नहीं, लेकिन नामकरण का बाद ये सीधा सीधा सुप्रीम कोर्ट को चैलेंज कर रहा है। ये इशू रिजॉल्व बाय द सुप्रीम कोर्ट।
सुप्रीम कोर्ट का ऑर्डर में वहां राम मंदिर का निर्माण हुआ है, कोई सरकार कोई पॉलिटिकल पार्टी नहीं किया। वो हंड्रेड्स ऑफ थाउजेंड्स ऑफ अपने रिलीजियस प्लेस कर सकता है, इसमें कोई दिक्कत नहीं। हिंदू मंदिर बनाएगा, मुस्लिम लोग मस्जिद करेगा, इसके कोई दिक्कत नहीं। लेकिन नामकरण का साथ यहाँ बंगाल का जो शांति, वो शांति को विनष्ट करने का कोशिश है। তৃণমূলের সমর্থকরা কলকাতায় ইলেকশন কমিশনের সামনে ধুমধুমার কাণ্ড করে, এর পিছনে কি তাহলে তৃণমূলের হাত আছে? পুরো মমতা ব্যানার্জি নিজের উস্কানি। এক্সপায়ারি ওষুধ, জাল ওষুধ, ওর কোনো মূল্য নেই। এসআইআর ফর্ম এখনো অনেকে পায়নি, ভোটার লিস্টে নাম আছে। হাওড়া, এই দুটো পৌর নিগম নিয়ে আমরা আজকে এখানে বসেছি। আমি মোটামুটি শুরু করে দেব, তারপরে সজল, মীনাদেবী পুরোহিত, বিজয়, এরা তিনজন রয়েছেন কলকাতার, এবং উমেশ রায় রয়েছেন হাওড়া, তারা সংযোজন করবে। বিষয়টা পশ্চিমবাংলা, এটা খুব লজ্জার, দুর্ভাগ্যের, দুঃখে পশ্চিমবঙ্গবাসী হিসাবে এবং পশ্চিমবাংলার রাজনৈতিক কর্মী হিসাবে, যে পশ্চিমবাংলা আর দুর্নীতি সমার্থক আলাদা করা যাচ্ছে না, এই তৃণমূল রাজে বা মমতা রাজে। তো সুতরাং কলকাতা আর হাওড়া তার ব্যতিক্রম হবে না। তো বাংলার মধ্যেই ছোটবেলা থেকে একটা প্রবাদ শুনে বড় হয়েছি, ও তোর সর্বঙ্গ ব্যথা, আমি ওষুধ দেবো কোথা। বাংলায় হয়েছে সেই অবস্থা, সে কলকাতা পুরসভা হোক, হাওড়া পুরসভা হোক। কলকাতা পুরসভায় গার্ডেন নিচে বাড়ি ভেঙে 12 জন মারা যায়, অবৈধ নির্মাণে কোনো জুরি নেই, এবং সেটা মেয়র টক টু মেয়রে নিজে স্বীকার করে বলেছে। মানে এগুলো একটা অদ্ভুত আমার থাকে, মাঝে মাঝে এটা ধমকায়, মাঝে মাঝে স্বীকার করে, তাতে মনে হয় মানুষ যেন গলে যাবে। এটা মমতা ব্যানার্জির একটা রীতিনীতির মধ্যেই পড়ে যায়। বলেছে যে এই অবৈধ নির্মাণের পেছনে পুরসভার আধিকারিকরা এবং পুলিশ রয়েছে, টক টু মেয়রে, অথচ অবৈধ নির্মাণ বন্ধ হয় না। কলকাতায় অল্প বৃষ্টি হলে বা ভারী বর্ষণ হলে মানুষ মারা যায়, একজন নয়, দুজন নয়, সোয়ারেজ এবং ড্রেনেজের এমনই ব্যবস্থা, 12 জন মারা যায়। মমতা ব্যানার্জি সিএসসি কে দায়ী করে, সিএসসির বিরুদ্ধে আজও কিছু হয় না। তার কারণ মেয়রের কন্যা সিএসসি তে চাকরি করে। স্বাস্থ্য, সেটাও ডেপুটি মেয়র নিয়ে রেখে দিয়েছেন হাতে। অদ্ভুত একটা ব্যাপার, আজকের দিনে পুরসভার স্বাস্থ্য বিভাগ তারা সুপার স্পেশালিটির দিকে নজর দিচ্ছে। প্রাইমারি হেলথ কেয়ারটা হচ্ছে কনসার্ন অফ এএনসি, যেটা তারা দেখছেই না। কোভিডে মৃত্যু হয়ে গেলে কোমরবিড, এখানে মৃত্যুগুলোকে আটকানো হয়, ডেঙ্গুর, ম্যালেরিয়া, সব মৃত্যুকে বলে দেওয়া হয় হাসপাতাল এবং নার্সিংহোম, ছোট বড় সকলকে, যে কজ অফ ডেথ কি লেখা হবে। এবং সবচেয়ে বড় কথা, সম্ভবত 82 নম্বরে একটা হাসপাতাল করেছে, ওটা তো কাজ নয়, সরকার হাসপাতাল করবে, পুরসভা হাসপাতাল করছে, এবং আদার দেন পাবলিক হেলথ কাজ করাচ্ছে ডাক্তারদের দিয়ে, যে ডাক্তারদের স্নাতকোত্তর ডিগ্রি নেই, হুইচ দে শুড হ্যাভ, যদি সুপার স্পেশালিটি
করতে চায়। এই ধরনের, তারপরে হচ্ছে ছোট ছোট জায়গায় রাস্তা নেই, ঘাট নেই, বিশেষ বিশেষ কিছু এলাকা। সেই এলাকাগুলো কি? সেই এলাকাগুলো হচ্ছে ওয়াটগঞ্জ, সেই এলাকাগুলো হচ্ছে হেস্টিংস, সেই এলাকাগুলো হচ্ছে খিদিরপুর। এই বিশেষ বিশেষ এলাকাগুলোতে একেবারে যা খুশি তাই নির্মাণ হচ্ছে, এবং এই নির্মাণগুলো ভাঙারও পর্যন্ত নির্দেশ দিচ্ছে কোর্ট। ভাঙার কথা বলছে পুরসভা, কিন্তু ভাঙা হচ্ছে। কোথাও বাড়ি হেলে গিয়ে দুটো বাড়ি এক হয়ে যাচ্ছে। এটা ইতিপূর্বে কিন্তু কলকাতা শহরের বুকে যে ঘটেনি একটা দুটো ঘটনা তা না, এরকম সিরিজ অফ ইনসিডেন্টস এর পূর্বে কিন্তু আমার জানা নেই। কলকাতা শহরে জন্মের পর থেকেই রয়েছে। কাউন্সিলরও ছিলাম, কলকাতার এমএলএও ছিলাম, এবং নানাভাবে সোশ্যালি অ্যান্ড পলিটিক্যালি কলকাতার সঙ্গে যুক্ত। এবার আসি আমি হাওড়া, তারপরেই আমার যারা সহকর্মী সতীর্থ ভাইরা বন্ধুরা রয়েছে তারা বলবেন। হাওড়া ভয়ঙ্কর। ডুমুরজলার 54 একর জমি নবান্নের পাশে নিতে হবে মমতা ব্যানার্জিকে। হেলিকপ্টার প্যাড করতে হবে, হেলিপ্যাড। স্পোর্টসের প্রতি কি ভালোবাসা আপনি ভাবুন। স্পোর্টস প্রমোশন করার কথা, সেখানে হেলিপ্যাড করেছে। বালি, দীর্ঘদিন ধরে আমি দেখেছি, আমি তখন বিধানসভাতে ছিলাম, একটা বিল এই সরকার ঠিকঠাক বিল পর্যন্ত বিধানসভায় পেশ করতে পারে না। ডিলিমিটেশন, কখনো বালি মিউনিসিপ্যালিটি, কখনো বালি কর্পোরেশন। তাহলে বালির যে মানুষগুলো, তারা তো ট্যাক্স দেয়, কখনো কর্পোরেশনের ট্যাক্স দিচ্ছে, কখনো মিউনিসিপ্যালিটির ট্যাক্স দিচ্ছে। মানে এই কোনো বোঝার মতন ক্ষমতাও পর্যন্ত তৃণমূলের যারা মন্ত্রী শান্ত্রীরা রয়েছেন তাদের বোঝার ক্ষমতা পর্যন্ত নেই। 4 ফুট রাস্তায় 8তলা বাড়ি, জলাশয় থেকে আরম্ভ করে সমস্ত কিছু বুঝিয়ে হাওড়া এবং কলকাতার দুটোই হয়েছে ইট, কাঠ এবং ইস্পাতের কংক্রিট জঙ্গল। মানুষের পরিষেবা নেই এবং মানুষের বসবাসে, সেটা আপনারা কলকাতা শহর এবং হাওড়ায় যদি আপনারা যান, ঘরেন, দেখেন, তাহলে বুঝতে পারবেন যে কলকাতা এবং হাওড়া মানুষের পক্ষে চলাচল করা, যাতায়াত করা পরিষেবাহীন অবস্থায় কি মুশকিল হয়ে গেছে। সমবায়, রামকৃষ্ণপুর সমবায়, জলপথ নিগম সমবায়, কাসুন্দিয়া সমবায়, কোটি 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 টাকা তছরূপ। সময় মানে এমন কোনো জায়গা নেই, ক্ষেত্র নেই যেখানে আর্থিক তছরূপের ঘটনা নেই। আর তৃণমূল যারা দায়িত্বে আছে তারা, অথবা তৃণমূলের সঙ্গে কানেক্টেড পদাধিকারী সংগঠনে তারা যুক্ত নয়। ডাম্পিং গ্রাউন্ড বেলগাছিয়া, কদিন আগে একটা ঘটনা ঘটল, একটা মানুষের পুনর্বাসন হয়নি। আর তার থেকেও বড় কথা যেটা আমি বলি, 4 তারিখে একটা হাইকোর্টে, এই মাসের 4 তারিখে একটা হাইকোর্টে একটা আবেদন জমা পড়ে HMC নিয়ে, হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন, এবং কেস নাম্বার হচ্ছে 681/25। 14 তারিখে সেটা, হ্যাঁ 14 তারিখে সেটা গৃহীত হয়। 14 তারিখে গৃহীত হয় সেই আপিলটা। সিএজি পর্যন্ত 18-19 এবং 21-22 এই দুবারের যে খরচের টাকা, কি খরচ? গরিবের বাড়ি হবে, শৌচাগারের টাকা পর্যন্ত লুট করছে তৃণমূল, এবং অন্যান্য প্রকল্পের টাকা, প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা লুট করেছে। সিএজি সেটাকে মানেনি, এবং হাইকোর্ট বলেছে 6 মাসের মধ্যে সরকারকে এর রিপোর্ট জমা দিতে হবে। একে তো আপনারা জানেন যে পশ্চিমবাংলায় যত পুরসভা রয়েছে, যত পুর নিগম রয়েছে, এই সবে তো কন্ট্রাক্টরের
কাজ করার পেছনে নিয়োগ দুর্নীতি, কাজ না করে টাকা, তারপরে কন্ট্রাক্টররা যারা কাজ করেছে তারা টাকা পায় না, তারা টাকা চাইতে গেলে তাদের শাসানি দেওয়া হয়, ব্ল্যাকলিস্ট করে দেওয়া হবে। কন্ট্রাক্টররা তাদের মায়ের চিকিৎসা করাতে পারছে না, মেয়ের বিয়ে দিতে পারছে না। এইরকম একটা পরিমণ্ডলে কিন্তু আমরা যারা পুরো সবার উপরে রবীন্দ্রনাথেরও একটা পুরোবাসীদের উদ্দেশ্যে একটা কবিতা গান ছিল, পুরোবাসী জনে এনেছি ডেকে তোমারও অমৃত। সেই পুরোবাসীদের আজকে যে ভয়ঙ্কর একটা পরিস্থিতি, কলকাতা হাওড়া সহ সর্বত্র খানা খন্দে ভরা, জল পরিশ্রুত জল সে কন্টামিনেটেড হয়ে খেতে হচ্ছে, ড্রেনেজ সুয়ারেজ সিস্টেমও তাই। এই একটা পরিস্থিতিতে মানুষের কাছে আমাদের আবেদন যে এই তৃণমূল পরিচালিত পৌর নিগম পুর বোর্ড বা এই সরকারকে আর নয়, এর অবসান ঘটা উচিত। এবং আমি অনুরোধ করব সজলকে, উমেশকে, তার সহ মীনা দেবী পুরোহিত রয়েছেন, বিজয় ওঝাও রয়েছেন, অনেক কিছু সংযোজন করার রয়েছে, এরা কারেন্ট রয়েছেন এখন আমাদের এই কলকাতা পুরসভার পুরো প্রতিনিধি হিসাবে, তারা নিশ্চয়ই সংযোজন করবে। পরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নের উত্তর আমরা দেব।